রোশনাই, নাও একটু খেয়ে নাও। মাধবী পিসি, তুমি কেন খাবার নিয়ে আসলে? আমি তো বললাম আমি রান্না করব, তারপরে একসঙ্গে খাবো, আর তুমি? তোমার জন্মদাত্রী মা থেকেও নেই, আর একজন চলে গেছে আগে। তোমায় যত্ন করার কেউ নেই রোশনাই, একমাত্র বাদশা ছাড়া তোমার আপনজন বলতেও কেউ নেই। তোমার বিয়ে হচ্ছে, এই সময় মেয়েদের বাপের বাড়ির লোকেরা কত যত্ন আত্তি করে। তোমার কপালে সেসব নেই, কিন্তু তুমি আমার কাছে এসেছো তো রোশনাই, আমি যেটুকু পারি করবো না? মাধবী পিসি, তোমার এই ঋণ আমি সত্যি কোনোদিন শোধ করতে পারবো না। এর মধ্যে ঋণের কি আছে? বুঝতে পেরেছি, তুমি আমাকে নিজের লোক ভাবো না, তাই এসব বলছো। না না, তোমরা তো আমার কাছে নিজের থেকে অনেক বড়, দেখলাম তো সব নিজের লোককে, কেউ আমাকে আপন ভাবে না। থাক রোশনাই, এসব নিয়ে আর মন খারাপ করো না। কাল সঙ্গীত, পরশুদিন তোমার বিয়ে, এই কটা দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটাবো, কেমন? তুমিও খুশি থাকো। ওই বাড়িতে কি আনন্দের পরিবেশ আছে মাধবী পিসি? আর তাছাড়া আমারও যে আনন্দ করতে ইচ্ছা করছে এমনটা কিন্তু নয়। বিশেষ করে আমি সত্যিই চাইনি যে আমার জন্য গরিমা দিদির সংসারটা ভেঙে যাক, কিন্তু আমার চাওয়া না চাওয়ার উপরে তো কিছু নির্ভর করে না। গরিমা দিদির সংসারটা তো আমার জন্যই ভাঙছে। এই কথাগুলো হয়ে গেছে রোশনাই, এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। কিন্তু আমার একটাই কৌতূহল, তুমি বারবার এই কথাটা বলছো যে তুমি কিছুতেই বিয়েটা করতে চাওনি, তাহলে কি তুমি শুধু বাদশার জন্যই কাজ করছো? হ্যাঁ মাধবী পিসি, আমি যা করছি সবটা শুধুমাত্র স্যারজির জন্য করছি। কিন্তু রোশনাই, পরে কিন্তু এটার জন্য একদিন আফসোস হবে। আচ্ছা, তোমার নিজের কোনো ইচ্ছে ছিল না? সব সময় কি সব ইচ্ছার দাম দেওয়া যায় মাধবী পিসি? সব সময় সবকিছু করা যায় না। হ্যাঁ, আমার হয়তো ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটাকে আমি আমার মনের ভেতরে অন্ধকারে চাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু কি এমন হলো রোশনাই যার জন্য তুমি রাজি হলে? শুধু বাদশা বললো বলে? মানে এর মধ্যে এমন কিছু নেই তো? মানে বাদশা কি তোমাকে এমন কিছু বলেছে যার জন্য তুমি রাজি হতে বাধ্য হয়েছ? হ্যাঁ। কি বলেছে বাদশা? আচ্ছা বাবা, আপনি কি ওকে বাড়িতে রাখতে পারবেন? গরিমার তো সব আছে, কিন্তু ওর তো কেউ নেই, কিচ্ছু নেই, এমনকি ওর মা পর্যন্ত। তাহলে আপনি ভেবে দেখেছেন তো যে মেয়েটা কতটা দুর্ভাগা? ছোট্টা ভাই, আয় ছোট্টা ভাই, বলছি রোশনাইকে মাধবী পিসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন? আমি তো ওর জন্যই এলাম। আচ্ছা, এখন আমি কার জন্য গান গাইবো বলতো? এই লালন, তুমি আমাকে নিয়ে চলো তো। মিনি, তুমি চিন্তা করো না, সঙ্গীতের আগেই রোশনাই চলে আসবে। ও তাই? যাক বাবা, খুব ভালো কথা। তো বিয়ে বাড়ি হলে তো ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবে বল। আমাদের বাড়িতে তো আর ভালো মন্দ রান্নাই হয় না। আসলে আমরা তো এখন অনেক গরিব হয়ে গেছি, তাই না? আমাদের সব পয়সা নিয়ে নিয়েছে, আরো গরিব হয়ে গেছি কারণ লালনের এখন চাকরিটাও নেই। আমি তো শুনেছি আমার ওষুধ কেনার জন্য লালন এখন মোট বইছে। কত ভালোবাসে বলতো আমাকে লালন। লালন কোথায়? তুমি তো কিছু বলনি। আরে বাচ্চাদা, ছাড়ো না ওর কথা, ও কল্পনা করে কত কিছু বলে। আই, মিথ্যে কথা বলছো কেন তুমি? তুমি নতুন মাকে বলনি যে যা কিছু হয়ে যাক মিনির ওষুধের কোনো অভাব হবে না? তারপর যখন তুমি ওষুধগুলো কিনে আনলে, তোমাকে নতুন মা জিজ্ঞেস করলো যে তুই টাকাগুলো কোথা থেকে পেলি, তখন তো তুমি বললে যে তুমি কুলিগিরি করে টাকাগুলো পেয়েছো। বলনি? বলো। দেখো লালন, আমি খুব একটা রোজগার করি না, আমার তেমন সামর্থ্যও নেই, কিন্তু এই বিপদের কথাটা তুমি আমায় বললে না কেন? আমার মেয়ের দায়িত্ব তো আমার ওপরও বর্তায়, তা তুমি একা দায়িত্ব দিতে গেলে কেন? দেখো লালন, তোমার প্রেস্টিজে লাগবে বলে আমি এতদিন ধরে বলিনি, কিন্তু এবার থেকে মিনির সমস্ত ট্রিটমেন্টে যা যা খরচা হবে সেসব আমি দেব। ঠিক আগের মতো আমি যেমন দিতাম, আমাকে প্লিজ দিতে দিও, বারণ করো।
বাচ্চাদা, মিনিকে যখন আমি বিয়ে করেছি, মিনি আমার স্ত্রী। মিনির সব দায়িত্ব আমার। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি কারোর কাছে হাত পাততে পারবো না বাচ্চাদা। দেখো লালন, এসব তুমি কি বলছো লালন? এই, তুই আমার সামনে দাঁড়িয়ে এসব কথাগুলো কোন সাহসে বলছিস? ছোটদা, আমি তো বলতে চাইনি, তোমরা সবাই আমাকে হেল্প করতে চাইছো তাই বললাম। না না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে আরেকটা ডেট অ্যারেঞ্জ করেছি। দেখেছো তো, তোমার বড়দা সামনে বড় বড় কথা বলছিল, কেন বাদশাহী বিয়েটা করছিস, তুই তো পুরো আমাদের ধারণাটাই বদলে দিলি। এখন দেখো নিজে গিয়ে ভিড়েছে ওখানে। আমি কি জানি না এ সব কিছু ওদের উস্কানিতে হচ্ছে? কিছুতেই আটকাতে পারলাম না। ছি ছি ছি। আর তোমার ছেলেও হয়েছে সেই রকম, নিজের শালিকে বিয়ে করছে। লজ্জার আর শেষ রইল না। কিছু মনে করো না মেজো কাকামণি, বাদশাহী গোটা ব্যাপারটায় জড়িয়ে আছে, আমি তাও বলছি। রোশনাই কোনো দিন সুখী হবে না। ও গরিমার সংসার ভেঙেছে, গরিমার চোখের জল ফেলিয়েছে, তারপর ওই বাড়িতে আসছে। বাদশাকেও শেষ পর্যন্ত কিছুতেই পাবে না। শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য বসে থাকবো? এখন তো পাচ্ছে ওই রকম একটা সাব স্ট্যান্ডার্ড মেয়ে, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, সে আমার ছেলের বউ হচ্ছে। সত্যি আমার ছেলেটাকে নিয়ে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব সব শেষ করে দিল এই তোমার ছেলে। ওই মেয়েটা একা আর আমরা এতজন, তবু আমরা কিচ্ছু করতে পারলাম না। তোমাকে তো আমি কতবার বলেছিলাম আমাদের ওই ফ্ল্যাটে আমরা চলে যাই, তুমি কিছুতেই শুনলে না আমার কথা, গেলেই না, আটকে থাকলে এখানে কেন বলো তো? আমি ফ্ল্যাটে চলে যাই আর ওই মেয়েটা পুরোপুরি আমাদের ছেলেটাকে দখল করে নিক। আর এখানে তবু চোখের ওপরে থাকলে কিছু হলে দেখতে পাবো, তেমন কিছু বাড়াবাড়ি করলে বাধা দিতে পারবো। আমরা কত চেষ্টাই তো করলাম, কিছুই তো হলো না। জানবি, বিয়ের আগে একরকম আর বিয়ের পরে আরেক রকম। এখন তো ও এই বাড়ির বউ হয়ে আসছে। বাদশার মনে ওর প্রতি অবিশ্বাস তৈরি করাটা বা ওকে এই বাড়ি থেকে তাড়ানোটা না খুব একটা বড় ফ্যাক্টর হবে না এখন, বুঝেছো? মাধবী বেশি আমি সত্যি ভেবেছিলাম যে এই কথাটা পৃথিবীর কাউকে বলবো না। মানে স্যারজি আমাকে বারণ করেছিলেন বলার জন্য, আমি স্যারজিকে কথা দিয়েছিলাম আমি কাউকে বলবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি এই কথাটা তোমাকে বলতে পারি। থাক রোশনাই, বাদশা যখন বারণ করেছে তখন তুমি আমাকেও বলো না। মাধবী বেশি আমি জানি এই কথাটা আমি তোমাকে বলতে পারি। আমি জানি তুমি ঠিক আমাকে বুঝবে। বিশেষ করে আমি না আর এগুলো আমার মধ্যে রাখতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসছে। তুমি এক্ষুনি বললে না যে সঙ্গীতে খুব আনন্দ করব। বিশেষ করে আমি চাইনি আমি এইগুলো হোক, আমি সত্যি চাইনি। আমি যা করছি সবটা শুধুমাত্র সাহিত্যের জন্য করছি। আমি মন থেকে কিচ্ছু করছি না। ঠিক আছে কি হয়েছে রোশনাই, কি হয়েছে তুমি আমাকে সবটা খুলে বলো তো। কেন তুমি রাজি হয়েছো? হ্যাঁ, আমি বলছি শোনো, তুমি আমাকে বলো, আমার কাছ থেকে কারোর কাছে কোনো কথা যাবে না। আরে রোশনাই, কি হয়েছে, কাঁদছো কেন? এমন দিনে কাঁদতে হয়? আমি চাই না স্যারজি আমাকে ছেড়ে দূরে চলে যান। আমি এটাও জানি না যে আমি ঠিক কতদিন আর স্যারজিকে ধরে রাখতে পারবো। আমি জানি না। এসব তুমি কি বলছো রোশনাই? তুমি কি কাউকে ভয় পাচ্ছ? না মাধবী বেশি, আমি ওই ধরে রাখার কথা বলিনি। স্যারজি গরিমা দিদির কাছে থাকলেও স্যারজি আমার কাছেই আসলে আছেন। আমি অন্য ধরে রাখার কথা বলছি। আমি স্যারজির জীবন ধরে রাখার কথা বলছি। শোন লালন, তো চাকরির ব্যাপারে আমি 2-3 জনের সাথে কথা বলেছি, এখনো কিছু ব্যবস্থা হয়নি বাবা। তবে আমার স্থির বিশ্বাস একটা না একটা ব্যবস্থা হয়ে যাবেই যাবে, একটু অপেক্ষা কর। দেখো লালন, এখন চাকরির বাজার খুব খারাপ, দুম করে চাকরি পাওয়া খুব মুশকিল। আর এমন তো নয় যে তুমি গান গেয়ে এমন একটা কেরিয়ার করবে যাতে তোমার সংসার চলবে। रोशना।